আসসালামু আলাইকুম, সবার উপরে শান্তি বর্ষিত হোক। ঈদে আসলে অনেকগুলো ছবি দেখি, কোন ছবি আসলে আমার পরিবারের মা, স্ত্রী, সন্তানকে নিয়ে দেখি। গতবার যেমন রাজকুমার দেখেছিলাম, এবার তুফান দেখলাম। তুফান নিয়ে যে কথাগুলো শেয়ার করছি সেটি মূলত রিভিউ না, আমার জাস্ট পর্যালোচনা বলতে পারেন। কারণ রিভিউ দেবার মতো যে যোগ্যতা, যে থট প্রসেস, যে শিক্ষা, যে পড়াশোনাটা ফিল্ম নিয়ে থাকা দরকার, আমি মনে করি বাংলাদেশে অনেকেরই নেই। সো আমার পর্যালোচনায় এটুকু বলি যে রায়হান রাফিকে নিয়ে আমি ব্যক্তিগতভাবে খুবই বায়াস থাকি। কারণ ওর ক্যারিয়ার গ্রাফ, ওর শর্ট ফিল্ম থেকে শুরু করে পোড়ামন্টু, দহন, পরাণ, দামাল, সুড়ঙ্গ এবং ওটিটির যে ওয়েব ফিল্মগুলো করেছে, আমার কাছে মানে ওর জার্নিটা চমৎকার লেগেছে। এবং আমি প্রায় সময় বলি যে বাংলাদেশে একজন নির্মাতা খুব লাইন লেন্থে খুব সত্যতা নিয়ে তার নির্মাণ কাজটা করে, তার নাম রায়হান রাফি। আমার খুবই প্রিয় ছোট ভাই, এবং সেই কারণে ওর ছবি দেখার জায়গায়, ওর ছবি সম্পর্কে বলার জায়গায় আমি হয়তো কিছুটা বায়াসনেস কাজ করে। তুফান ছবিটি খুবই লার্জার স্কেলে, এবং ওর ক্যারিয়ার, রায়হান রাফির ক্যারিয়ার শুধু না, বাংলাদেশে দীর্ঘদিন পর, দীর্ঘ অনেকগুলো বছর পর এত লার্জ স্কেলে কোনো ছবি মুক্তি পেল, এটা অবশ্যই আমাদের জন্য খুবই সুসংবাদ। এখন যেটা হয় যে অনেক বড় বাজেট এবং খুবই প্রত্যাশা যে নির্মাতার উপরে থাকে, সুপারস্টার বলি বা মেগাস্টার আমাদের শাকিব খান, এগুলো যখন একসাথে হয়ে যায়, একাট্টা হয়ে যায়, তখন প্রত্যাশার ব্যারোমিটার সব কিছুকে ছাড়িয়ে যায়। এবং ছাড়িয়ে গেলে হলে যখন সিনেমা দেখতে আমরা বসি দর্শক হিসেবে, তখন এক ধরনের বিশাল প্রত্যাশার চাপ হয়। ফুল ধরবার জন্য আমরা প্রচণ্ডভাবে আগ্রহী হয়ে থাকি বাঙালি সমাজ, সেটা কমেন্ট বক্সে দেখলে বোঝা যায়। সেই জায়গায় না গিয়ে যদি বলি যে তুফান ছবিটি দর্শক হিসেবে দেখার যে আনন্দ, সেটি অসাধারণ। এবং এক কথায় বলবো যে এটি একটি পয়সা উসুল সিনেমা। রায়হান রাফি তার নামের প্রতি খুবই সুবিচার করেছেন। আর শাকিব খান প্রসঙ্গে আমি একেবারে শেষ বলবো আলোচনার, কিন্তু এই ছবিটির কিছু কিছু বিষয় আমার কাছে খুবই চমৎকার লেগেছে। যে বিষয়টি আমি খুব প্রাথমিকভাবে বলতে চাই, রায়হান রাফি সালমান শাহর ভীষণ ভক্ত, সেটি পোড়ামন্টুতে দেখিয়েছে সিয়ামকে দিয়ে। এবং এই ছবি তো চমৎকার একটা জায়গায়, আমি কোনো স্পয়লার দিতে চাচ্ছি না, কিন্তু চমৎকার একটা জায়গায় সালমান শাহকে ট্রিবিউট করেছে শাকিব খানের মাধ্যমে। এই বিষয়টি আমার কাছে অসাধারণ লেগেছে। সেই সময়কালের গল্পে খুব সুন্দরভাবে সালমান শাহ মৌসুমী জুটিকে তিনি হাজির করেছেন। বাংলাদেশি ফিল্মে যেটা হয়, আমরা লিগেসিগুলো ভুলে যাই। কোনো সময়কাল থেকে অন্য কোনো সময়কালের গল্প বলতে গেলে আমরা পুরনোদের সেই বিষয়গুলো, প্রপসগুলো রাখতে পারি না, বা রাখতে চাই না, বা রাখা হয়ে ওঠে না। সেটা তাদের মেধা যোগ্যতার এক ধরনের, আমি বলবো, অসঙ্গতি। সেই জায়গায় রায়হান রাফি খুবই চমৎকারভাবে সেট, সেই প্রপসগুলো রাখা, দেয়ালে রাজ্জাক ভাই থেকে শুরু করে ওপারের রজনীকান্ত, সব কিছুকে মিলিয়ে যেভাবে পোট্রে করেছে, তা সত্যিকার অর্থেই প্রশংসার যোগ্য। বাড়ি থেকে যে আলোচনাটা শুরু হয়েছে, যে অ্যানিমেল বলি, কেজিএফ বলি, ডাঙ্কি বা জওয়ান, এগুলোর বিভিন্ন পোর্শন দেখে রায়হান রাফি তার ছবি নির্মাণে বসেছেন। এটা যদি হয় যে একজন নির্মাতা তার অ্যাডাপ্টেশনের জায়গায় অনেক কিছু এলিমেন্ট নিতে চাইবেন। বাংলাদেশে এর আগে আমরা যদি 90 দশক চলচ্চিত্রের স্বর্ণালী যুগের সেই সময় যদি বলি, শহীদ ইসলাম খোকন, কাজী হায়াত থেকে শুরু করে প্রায় সকলে কিন্তু বিভিন্ন ধরনের ভারতীয় ছবি দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। এবং বলা হয় যে সেই সময় অনুপ্রাণিত হয়েও বাংলাদেশি দর্শককে এন্টারটেইন করেছেন। হ্যাঁ, সেই অর্থে কিন্তু তারা নকল করেননি, কিন্তু সেই অ্যাডাপ্টেশনটা নিয়েছেন। কোট টাই স্যুট পরে খুব দারুণভাবে স্লো মোশনে এগিয়ে আসলেই আপনি হঠাৎ করে ভেবে নিতেই পারেন বাইরে থেকে, ছবিটা না দেখে, যে এই ছবিটি বোধহয় কেজিএফ অ্যানিমেলের কোনো একটি থেকে নেওয়া, বা সেইভাবেই হয়তো গল্প বলবে। কিন্তু না, রায়হান রাফি সত্যিকার অর্থেই দারুণ এক মৌলিক গল্প দেখিয়েছেন। একেবারেই স্পয়লার দিতে চায় না, যা অনেকেই ভাবতে পারেন ইটস এ গ্যাংস্টার মুভি, যেই ধরনের প্রচন্ড ব্রুটালিটি আছে, একের পর এক খুন হতে থাকে, এর ভেতরে দারুণ এক ক্ষমতার অপব্যবহার, প্রেম, একটা ছেলের বিপথে যাওয়া, তার স্ট্রাগল, এবং শাকিব খান অ্যাজ অ্যান অ্যাংরি ম্যান হিসেবে যে পোর্ট্রেটা করিয়েছেন রায়হান রাফি, তা ফ্যান্টাস্টিক আমি বলবো। রায়হান রাফি গানের ব্যবহার, গানের ইম্পোজমেন্ট, অর্থাৎ যেখানে যখন গানটা খুবই ডিমান্ড করে, সেই জায়গায় এমনভাবে ব্যবহার করেছে, সত্যিকার অর্থেই চমৎকার। এর ভেতরে অনেকেই বলছেন যে কনার গানটি যেমন দুষ্টু কোকিল, সেটা অ্যাকশন হিরোর একটি গান থেকে অনুপ্রেরণা নেয়া, কিংবা শাকিব খানের একটি গান এবং কোরিওগ্রাফি, কেউ কেউ বলছেন ডাঙ্কির লুটপুট গায়া থেকে বেশখানি অনুপ্রাস, এবং সর্বশেষ যে এন্ডিং সং অর্থাৎ লাগে উড়াধরা, সেটি নিয়ে তো অনেকে কথা হয়েছে মরার কোকিলে। সো এই অ্যাডাপ্টেশনগুলো আপনার কাছে খারাপ লাগবে না, তর্ক উঠলে বলতে পারেন যে এই 3-4টা গান থেকে আপনি কেন নিলেন। একটা কমার্শিয়াল ছবিতে আসলে একজন পরিচালকের সবচেয়ে বড় দায় থাকে যে তার একটা মৌলিক গল্প দেখাবে এবং তার সাথে দর্শককে
অ্যাটাচ করবে এবং দর্শককে আগ্রহী করে তুলবে, দর্শক যাতে বোর না হয় সেই কনফার্মেশনটা দেবে। রায়হান রাফি তার গত কয়েকটা ছবিতে পরপর সেটি করে দেখিয়েছেন। তাকে এইভাবে অ্যাটাক করার কোনো সুযোগ নেই যে মেগাস্টার শাকিব খানকে নিয়ে রায়হান রাফি উতরে গেলেন, কারণ রায়হান রাফি শাকিব খান ছাড়াই ছবি হিট দিয়েছে অলরেডি 3 থেকে 4টা। আমার ব্যক্তিগতভাবে রায়হান রাফি পরিচালিত ছবি দামাল চমৎকার লেগেছে। আমি ব্যক্তিগতভাবে রায়হান রাফির একটি ছবিকে যদি আলাদা করতে চাই তাহলে আমি সবার আগে রাখবো দামাল। যদিও ছবিটি ব্যবসায়িকভাবে খুব বেশি চলেনি অন্যান্য ছবির তুলনায়, কিন্তু ছবিটির গল্প, ছবিটির গল্প বলার ঢং, ছবিটির প্লট এবং ছবিটির বিন্যাস অসাধারণ। রায়হান রাফির ওয়ান অফ দ্য ফাইনেস্ট ওয়ার্ক বলবো। এখন দেখেন, ব্যবসার সাথে কিন্তু একটা ছবির মূল যে রসদ, মূল যে আলোচনা, সেটি কিন্তু কখনো মেলানো যায় না বা মেলানো উচিত না। এই দুইটা যখন একসাথে বুম করে তখনই একটা তুফানের জন্ম হয়। ছবিটির কালার, ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেক্ষেত্রে বলবো ছবিটির গল্প বলার ঢং, বিভিন্ন পিরিয়ডে চলে যাওয়া আবারও বর্তমানে ফেরা এবং 90s সেই প্রেক্ষাপট নিয়ে পলিটিক্যাল বিষয়গুলো তুলে ধরেছে, যেভাবে চেক এন্ড ব্যালেন্স করেছে রায়হান রাফি। এখানে মূলত একজন নির্মাতার মুনশিয়ানা, অর্থাৎ আমি রাজনীতির সমস্ত লুপহোলগুলো দেখিয়ে দেব, কিন্তু এমনভাবে শৈল্পিকভাবে দেখানো হবে যেখানে বলার বা প্রশ্ন করার বা একে আটকে দেবার কোনো উপায় থাকবে না। এখানে মূলত একজন নির্মাতার প্রধান মুনশিয়ানা, এটি করে দেখেছেন আমাদের রায়হান রাফি। কাস্টিং এর প্রসঙ্গ যদি আসি, একদম শুরু থেকে শেষ অবধি শাকিব খান ছাড়া এই ছবি, এই লার্জার দেন লাইফ বিশাল একজন হিরোকে পোট্রে করা, এটি এর আগেও রায়হান রাফি আমার ইন্টারভিউতে বলেছেন যে এই ছবি শাকিব খান ছাড়া কখনো ভাবাই যায় না। এই ছবি হয়তো হবে না, অন্য কোনো ছবি করব, কিন্তু এই ছবিতে শাকিব খানকে লাগবেই। সেটি আপনি পুরো ছবি দেখার পর একেবারে প্রমাণ সহ মিলিয়ে নিতে পারবেন, কারণ এই ছবি বাংলাদেশের কোনো নায়কের পক্ষে পোট্রে করলে সেটি অনেকে বানাতে পারবেন হয়তো, কিন্তু বিশ্বাসযোগ্য হবে না। অন্যান্য কাস্টিং এর ক্ষেত্রে যদি বলি, কাজী রায়কে যে এইভাবে ব্যবহার করা যায় বাংলা ফিল্মে, তার লুক, গেটআপ, বড় বড় চুল এবং অ্যাকশন মুভিতে তার যে অবস্থান, তার যে ভয়েস ওভার, তিনি আলাদাভাবে ছবিটির গল্পকে একটা জায়গায় ধরে রেখেছেন বা টানছেন, সেটি অসাধারণ। এর বাইরে ছোট ছোট প্রসঙ্গে এসেছে শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবুর বেশ খানিকটা চরিত্র, কিন্তু আপনার কাছে মনে হবে যে ছোট ছোট চরিত্রগুলো আমি অনেক বড় বড় বাজেটের ছবিতে এত পরিচিত মুখ দেখিনি। অর্থাৎ রায়হান রাফি এই জায়গাটায় খুবই সততার সাথে দেখিয়েছেন যে একটা ছোট চরিত্র হলেও আপনি দেখছেন মিশা সওদাগর আছেন, একটা ছোট চরিত্র হলেও শহীদুজ্জামান সেলিম রয়েছেন। যখন এত বড় পর্দায় এসব পরীক্ষিত আর্টিস্ট দেখেন, তাদের কাজগুলো দেখেন, তখন কিন্তু আপনার চোখ আটকে যায় মুগ্ধতায়, কারণ তাদের ডেলিভারি বা তথাকথিত করিয়ে নিলেন এমন কোন নতুন মুখ দিয়ে ডেলিভারি কিন্তু একেবারে আলাদা। যেই বিষয়টি আমরা দীর্ঘদিন ধরে আলোচনা করছিলাম যে বাইরের দেশে কি হয়, একটা ছোটখাটো চরিত্রের জন্য হলেও তাকে পারফেক্ট যেই মানুষটি বা একজন তারকা অভিনেতা, দক্ষ অভিনেতাকে নিয়েই সিনেমাটা বানান। ছবির ক্ষেত্রে সৎ থাকা প্রয়োজন, এটি খুবই জরুরি, যেটি অন্যান্য অনেক ফিল্ম মেকাররা করেন না বা করতে পারেন না বিকজ অফ বাজেট ম্যাটার। ছোট করে যদি বলি, দুজন নায়িকা রয়েছেন, নাবিলা এবং মিমি চক্রবর্তী। নাবিলার এখানে ভূমিকার যেইটুকু প্রয়োজন সেখানে চমৎকার করে একটা স্নিগ্ধ মেয়ের চরিত্রই দেখানো হয়েছে এবং সেখানেও মনে হয়েছে যে নাবিলা একদম পারফেক্ট চয়েস। এখানে সত্যিকার অর্থে অন্য কাউকে দিলে কেমন লাগতো সেটা একটা প্রশ্ন থেকে যেত। সুতরাং কাস্টিং অ্যাপ্রোপ্রিয়েট। মিমি চক্রবর্তীর গ্ল্যামারের জায়গায় যেভাবে গ্ল্যামার দেখিয়েছে, তার দুষ্টু কোকিলে তার যে ডান্স পারফরমেন্স, আপনি মুগ্ধ হয়ে যাবেন। শেষ দিকে তার যে অভিনয় এবং তার যে বিভিন্ন রকম দ্বৈত সত্তা, যদিও অ্যাকশন মুভিতে নায়িকার চরিত্র বা নায়িকার পোষণ একেবারে খুব বেশি গুরুত্বে থাকে না, তবুও আমি বলবো নাবিলা এবং মিমি চক্রবর্তীকে ব্যবহার করেছেন যথাযথভাবেই। অ্যাকশন ফিল্ম এবং অ্যাংরি লুক আনা, পাশাপাশি শাকিব খানের অভিনয় প্রসঙ্গ যদি বলি, শাকিব খানের রজত জয়ন্তী তার অভিনয় ক্যারিয়ারে, কিন্তু এই মানুষটি একের পর এক নিজের ক্যারিয়ার, নিজের অভিনয়, নিজের শিল্প সত্তাকে এমন একটা লেভেলে নিয়ে গেছেন এবং তার অভিনয় শৈলী যদি আপনি দেখেন, আপনি তার যে অ্যাংরি লুক, তার সাথে সাথে একদম ভোলা ভালা যে চেহারা, সেইভাবে অভিনয় করে যাওয়া, এই সাধারণ থেকে অসাধারণ হয়ে যাওয়া, এই যে ট্রান্সফরমেশন, এটা আপনি তুফান না দেখলে আপনি এটা বর্ণনা করা সম্ভব না যে হ্যাঁ, বাংলাদেশে এই ধরনের একজন জাত অভিনেতা রয়েছে। আরেকজনের বিষয়, তার নাম হচ্ছে চঞ্চল চৌধুরী। দেখেন, এই ছবিতে ক্যামিওর জায়গায় হয়তো আমরা ভেবেছিলাম যে শাকিব খানের সাথে আরিফিন শুভকে কি রাখা হচ্ছে নাকি আফরান নিশো, একেবারে এমন একটা মিক্স আপ করা হলো বা করলেন
রায়হান রাফি, চঞ্চল চৌধুরী। তা সত্যিকার অর্থেই ছবিটি সোনায় সোহাগায় পরিণত হলো। শাকিব খানের সাথে অন্য কোনো ক্যামিও এই চরিত্রে দিলে হয়তো মনে হতেই পারত পোস্টারে যে জয়েন্ট ভেঞ্চার মাল্টিকাস্টিং করার চেষ্টা হচ্ছে, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট পার্সন হয়েছে চঞ্চল চৌধুরী। কারণ আমরা জানি চঞ্চল চৌধুরীর দর্শক, চঞ্চল চৌধুরীর অভিনয় গুণ, অভিনয় সত্তা, তাকে ভালোবাসে যারা, তাকে ফলো করে যারা, তার অভিনয়ের পাগল যারা, তার সাথে শাকিব খানের রেগুলার ভক্তের এক ধরনের দূরত্ব বা এক ধরনের সেতুর একটা অভাব রয়েছে। এটিকে আপনি যেভাবে ব্যাখ্যা করেন না কেন, যে দুই ঘরানার দর্শককে আপনি এক একটা করে তুফান যে একটা বিশাল বুম করেছেন, সেটি শাকিব খান এবং চঞ্চল চৌধুরীর কেমিস্ট্রি না দেখলে বলা মুশকিল। ছোট ছোট লুপহোল, আমি আবারও বলছি যে ছোট ছোট লুপহোল যদি আপনি বারবার ধরতে চান যে এটা কেন হলো, এটা কেন হলো, এটা তো না করলেও পারতো, কিন্তু আপনি টোটাল ছবি দেখার পর আপনাকে যদি বলা হয় যে এই ছবিটি বাজেট ভারতে যদি আপনি দেখতেন, তার নির্দ্বিধায় আপনি বলতে পারতেন এটি 200 থেকে 300 কোটির ছবি আপনি দেখলেন। সেই মুভিটাই রায়হান রাফি তার নিজস্ব মুনশিয়ানায়, নিজস্ব গ্রাফে একদম ছকে বেঁধে এই ছবিটি দেখালেন। ছবিটির বাজেট যাই হোক না কেন, এইভাবেও এই বাজেটে সম্ভব এটা বলার অপেক্ষা রাখে না। যেমন কিছুদিন আগে শিবপ্রসাদ তার একটা ইন্টারভিউতে বললেন যে তাকে মহেশ ভাট ফোন করেছিলেন যে একটি মেলার দৃশ্য তিনি কত টাকায় করেছেন, এটি কত কোটি টাকা লেগেছে। তো উনি বলেছিলেন যে 8 থেকে 10 লাখ টাকার ভেতরে আমি এই মেলার দৃশ্য করেছি। তখন মহেশ ভাট বললেন যে এই সিকোয়েন্সটা করতে আমার এখানে শুধুমাত্র প্রোডাকশন বাজেট লাগতো কমপক্ষে 7 থেকে 8 কোটি টাকা। ঠিক একইভাবে আসলে 200 থেকে 300 কোটির মুভি রায়হান রাফি করে দেখিয়েছেন 8 থেকে 8.5 কোটি টাকা। আমি জানি না অ্যাপ্রক্স বাজেট আসলে টোটাল 3 জন প্রযোজকের কতটা, কিন্তু এই ছবিটি যে ধরনের সততা, যে ধরনের বিন্যাস করেছে রায়হান রাফি, তাকে স্যালুট জানাতে হয়। একইভাবে আমি যদি বলি যে অ্যাডাপ্টেশন যেমন কাজী হায়াত ভাই করেছেন, অ্যাডাপ্টেশন যেমন শহীদ খোকন করেছেন, চাষী নজরুল ইসলাম করেছেন, মতিন রহমান করতেন, সেই সময়কাল থেকে জহির রায়হান বা আলম কুমকুম থেকে শুরু করে অনেকেই কিন্তু ফ্রেঞ্চ বলি, ইউরোপিয়ান মুভি বলি, তামিল মুভি বলি বা বলিউড মাসালাম মুভি বলি, তাদের থেকে কিন্তু অনুপ্রাস নিয়েছেন। কিন্তু অনুপ্রেরণা নিয়ে চমৎকারভাবে নিজস্ব মুনশিয়ানা ফুটিয়ে তুললেই কিন্তু সেটি হয়ে ওঠে একজন শহীদ ইসলাম খোকনের মতো মাস্টার মেকারের একটা দারুণ মুভি। আমার কাছে মনে হলো কেন জানি বাংলাদেশে একজন নতুন শহীদ ইসলাম খোকনকে আমরা পেলাম, যার নাম রায়হান রাফি। রায়হান রাফি, অভিনন্দন তোমাকে। এবং একই সাথে বলতে চাই যে এই যে কাজের স্পিরিট এবং অন স্ক্রিন নিজের নির্মাণের সৎ থাকা, শেষে শুধু এটুকুই বলি যে ক্লিপ হ্যাঙ্গার রাখা, অর্থাৎ পরবর্তী তুফান 2 দেখার জন্য যে হুটহাট করে আমি বলে দিলাম যে এটির সিকুয়েল আসছে, কিন্তু মনের ভেতরে যাচ্ছে না যে আচ্ছা ঠিক আছে এরপরে কবে আসবে, সেই কৌতূহলটা রেখে দেয়া, সেই ক্লিপ হ্যাঙ্গারটা কিন্তু দারুণভাবে দেখিয়েছেন রায়হান রাফি। একটি ছবি কখন জিতে যায়, যখন একজন দর্শকের ভাবনার সাথে না গিয়ে থ্রিলটা অন্যদিকে, অন্য এক চমক দেখাতে পারেন একজন নির্মাতা, তখনই কিন্তু একটি ছবি দারুণভাবে জিতে যায়। যায় না আমি তো ভাবলাম এই, কিন্তু হলো এরা, অর্থাৎ বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে ভাবছেন সে নির্মাতা বা প্রোডাকশন। সেই জায়গায় রায়হান রাফি বারবার জিতে যান এবং বাংলাদেশি চলচ্চিত্রকে জিতিয়ে দেন। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ রায়হান রাফি। এই সময়ে বাংলা চলচ্চিত্রের এই ধরনের নির্মাণের পাশে থাকাটা খুব জরুরি। সমালোচনার জায়গায় সমালোচকের দৃষ্টিতে হয়তো আরো 5-7 মিনিট বিভিন্ন অ্যাঙ্গেলে বলা যেতেই পারে, কিন্তু একজন দর্শকের, সাধারণ দর্শক হিসেবে যখন আমি এন্টারটেইন নেবার জন্য ছবিটি দেখতে যাই বা দেখতে বসি, তখন সত্যিকার অর্থে যখন সময়টা মনে হয় যে না এই সময় খরচটা আমার উসুল হলো, তখন সত্যিকার অর্থেই বলতে হয় যে বাংলাদেশি চলচ্চিত্র এগিয়ে যাক রায়হান রাফি বা রায়হান রাফিদের হাত ধরে। এবং শেষে আরো একটি কথা বলি, যেটি আমি সবসময় বলে থাকি, যে বাংলাদেশে সত্যিকার অর্থেই অনেকগুলো রায়হান রাফির প্রয়োজন, তবেই বাংলাদেশি চলচ্চিত্র সমৃদ্ধ হবে। আমরা এই ধরনের ছবি, বিশ্বমানের ছবি বা দেখানোর মতো ছবি, যে এই ধরনের ছবিও আমাদের দেশে হয়, সেটি বলতে পারবো। আমার এই আলোচনায় হয়তো কিছু কিছু বিষয় আপনার কাছে দ্বিমত থাকতে পারে, আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন এবং এই আলোচনাটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। তুফান দেখুন, বাংলা চলচ্চিত্রের সাথে থাকুন, পাশাপাশি অন্যান্য চলচ্চিত্র দেখুন এবং আলোচনায় নিজের দেশের চলচ্চিত্র রাখুন। আল্লাহ হাফেজ।